হ্যালো এভরিওয়ান, হ্যালো। আমি স্বাগতা মণ্ডল, তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং এর মেন্টর। আর আজকে চলে এসেছি একটা পিওয়াইকিউ সিরিজ নিয়ে। যেহেতু তোমাদের সামনেই পোস্ট বেসিক এক্সামের এন্ট্রান্স পরীক্ষা রয়েছে, তাই জন্য তার যে সমস্ত WBJEE সাইটে তোমরা গেলেই পেয়ে যাবে, দেখবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো সেই সমস্ত কোয়েশ্চেনেরই কিছু কিছু করে সিরিজ তৈরি করেছি। তো আজকে সেরকমই একটা কোয়েশ্চেনের সিরিজ নিয়ে ডিসকাস করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ইনকিউবেশন পিরিয়ড অফ মিজলস ইজ, মানে মিজলস এর ইনকিউবেশন পিরিয়ড কত? ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে যে কোনো ধরনের জীবাণু আমাদের শরীরে ঢোকা থেকে আমাদের শরীরের মধ্যে যে সাইন সিমটম তৈরি হবে, মানে এন্ট্রি টু দ্য হোস্ট বডি টু ক্লিনিক্যাল sign symptoms of host bestowed by the host এই যে টাইম পিরিয়ডটা, এটাকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড। মানে যেই টাইমে আমাদের শরীরে, ধরো এখানে যেমন মিজলস এর কথা বলেছে, তো মিজলস এর আমার জীবাণু যেটা, সেটা ঢুকলো আমার শরীরে, দিয়ে কি হলো, দিয়ে আমার সাইন সিমটমস দেখা গেল। কি কি সাইন সিমটমস হয় মিজলস এর? র্যাশ, একদম ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে র্যাশ, তার সাথে কপ্লিক স্পট দেখা যেতে পারে। তো র্যাশটা কি ধরনের র্যাশ, এই টাইম পিরিয়ডটাকে বলছে আমার ইনকিউবেশন পিরিয়ড। ঠিক আছে, তো এই মিজলস এর ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ডটা কত? মিজলস এর ক্ষেত্রে আমার ইনকিউবেশন পিরিয়ডটা থাকে মেইনলি 8 থেকে 10 দিন। ঠিক আছে, 8 থেকে 10 দিন হচ্ছে আমার ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা, এবার র্যাশ, আমার একদম প্রমিনেন্ট সাইন হচ্ছে যে র্যাশ। এবার এই মিজলস এর কমিউনিকেবিলিটি পিরিয়ড কতটা? কমিউনিকেবিলিটি পিরিয়ড মানে হচ্ছে, কথাটার মানে কমিউনিকেবিলিটি পিরিয়ড, কমিউনিকেবিলিটি পিরিয়ড এটা মানে হচ্ছে যেই টাইমটার মধ্যে ওই মিজলস যেহেতু একটা কমিউনিকেবল ডিজিজ, তাই তো, তো এই কমিউনিকেবল ডিজিজটার সংস্পর্শে অন্য কোনো মানুষ এলে তারও হয়ে যেতে পারে। এটা তো গেল ইনকিউবেশন পিরিয়ড 8 থেকে 10 দিন। এই 8 থেকে 10 দিনের প্রত্যেক দিনই যদি ধরো একটা বাচ্চার মিজলস হয়েছে, তার মা তো তার সাথে সর্বক্ষণ থাকে, তাহলে তার মায়ের কি, মানে তার মায়ের সবসময় হয়ে যেতে পারে? ওই জবে থেকে ভাইরাসটা ঢুকলো আমার শরীরে তখন থেকে কি হয়ে যেতে পারে? কিংবা ধরো বাড়ির বাচ্চাটার সাথে বাচ্চাটার পাশের বাড়ির একজন খেলা করে, ঠিক আছে, তো জবে বাচ্চাটার শরীরে এই জীবাণুটা ঢুকেছে, মানে প্রথম দিন থেকে 10 দিন যেহেতু ইনকিউবেশন পিরিয়ড, সেই 10 দিনের মধ্যে যে কোনো দিন কি ঢুকে পড়লেই, মানে সংস্পর্শে এলেই কি তারও মিজলস হয়ে যাবে? বা 10 দিনের পরেও ধরো তার র্যাশ বেরিয়ে গেছে, তারপরেও তার সাথে মিশলে কি অন্যজনের হয়ে যাবে? না। যে টাইমের মধ্যে একটা মিজলস রোগাক্রান্ত মানুষের সংস্পর্শে অন্য মানুষ এলে তারও রোগটা হয়ে যাওয়ার চান্স থাকে, সেটাকে আমরা বলি কমিউনিকেবিলিটি পিরিয়ড। মিজলস এর ক্ষেত্রে সেটা হচ্ছে র্যাশ বেরোনোর, মানে র্যাশ বেরোনোর থেকে +- 3 to 5 ডেজ। এই +- 3 to 5 ডেজ কথাটার মানে কি? মানে ধরো এই যে 8 থেকে 10 দিন পর তো বাচ্চাটার শরীরে র্যাশ বেরোবে, হ্যাঁ কি না? সেটাই আমার ইনকিউবেশন পিরিয়ড। কারণ মিজলসের জীবাণু আমার শরীরে ঢুকলো ডে 0-তে, তার 8 থেকে 10 দিন পর আমার শরীরে সিমটমস দেখা যাবে। কি সিমটমস দেখা যাবে? আমার ফিভার হবে, আমার র্যাশ বেরোবে। তো ওই যে র্যাশটা যেদিন বেরোচ্ছে তার আগে 3 থেকে 5 দিন, পরে 3 থেকে 5 দিন, এই টাইম পিরিয়ডটার মধ্যে আমার সংস্পর্শে যে আসবে তার কিন্তু মিজলস রোগটা হতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার কমিউনিকেবিলিটি পিরিয়ড। আমি আশা করি কমিউনিকেবিলিটি পিরিয়ডটা ক্লিয়ার করতে পারলাম। আর মিজলসটা আমার এয়ারবর্ন ডিজিজের মধ্যেও পড়ে, তো এটা হচ্ছে আমার কমিউনিকেবিলিটি পিরিয়ড। র্যাশটা +- 3 to 5 ডেজ। ঠিক আছে, এবার এই যে র্যাশটা, সেই র্যাশটা কি ধরনের র্যাশ?
সেন্ট্রিপিটাল র্যাশ নাকি সেন্ট্রিফিউগাল র্যাশ, এখানে দুটো টার্মিনোলজি হয়। সেটা হচ্ছে ফার্স্ট সেন্ট্রিপিটাল, সেন্ট্রিপিটাল, আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। ওকে, হোয়াট ইজ সেন্ট্রিপিটাল, হোয়াট ইজ সেন্ট্রিফিউগাল? যে র্যাশ আমার বডির মাঝ বরাবর হয়, মানে আমার বডির মধ্যবিন্দু, যেটা ধরে নিয়ে আমার ট্রাঙ্ক, পেট, পেট বা বুকের মধ্যস্থল, এই জায়গাটা হচ্ছে আমার বডির মধ্যবিন্দু। তো এর আশেপাশে যে সমস্ত জায়গায় হবে, আর লিম্ব, আমার হাত পা দূরে দূরে আছে, ঠিক আছে। সেন্ট্রিপিটাল মানে হচ্ছে সেন্টার অফ দ্য বডির আশেপাশে যখন হবে, দ্যাটস কল্ড সেন্ট্রিপিটাল। এন্ড সেন্ট্রিফিউগাল মানে হচ্ছে যে ফার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য বডি, মানে সেগুলো কি আমার পড়ছে, সেগুলো আমার আপার লিম্ব, হাত, আর লোয়ার লিম্ব, পা, এগুলো আমার সেন্ট্রিফিউগাল। এটা মনে রাখবে কি করে? এফ ফর হচ্ছে ফিউগাল, এফ ফর হচ্ছে ফার, এফ ফর ফিউগাল, এফ ফর ফার। তো বডির থেকে দূরে কোনগুলো রয়েছে? আমার হাত আর পা, বডির মধ্যবিন্দু থেকে। তো সেখানে যখন আমার ফার্স্ট র্যাশ অ্যারাইজ করবে, সেটাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল র্যাশ। আর যখন র্যাশটা আমার শরীরের মধ্যবিন্দু, যেটা সেন্টার অফ দ্য বডি, সেখান থেকে মেনলি অ্যারাইজ করবে বা সেখানে মেনলি হবে, তখন সেটাকে আমরা বলছি সেন্ট্রিপিটাল র্যাশ। তো সেন্ট্রিপিটাল র্যাশ হয় এরকম ডিজিজের নাম আমাদেরকে মনে রাখতে হবে, সেন্ট্রিফিউগাল র্যাশ হয় এরকম ডিজিজের নামও আমাদেরকে মনে রাখতে হবে। সেন্ট্রিপিটাল মিজলসের ক্ষেত্রে যে র্যাশটা অ্যারাইজ হয়, সেই র্যাশটা হয় মেনলি আমার ইয়ারলোবের পিছন থেকে, ইয়ারলোবের পিছন থেকে হয়, এবং তারপরে আমার ফেসে হবে, ট্রাঙ্কে হবে, অ্যাবডোমেনে হবে, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে আমার ব্যাকে হবে। তো এইটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল র্যাশ, যেটা আমার মিজলসে হয়। আর কোথায় কোথায় হতে পারে? চিকেন পক্সে হয়, চিকেন পক্সে হয়। বাট সেন্ট্রিফিউগাল র্যাশ মানে আমার দূরে হবে, মানে র্যাশটা প্রথমেই শুরু হবে আমার হাতের তালুতে, হাতের তালুতে, পায়ের তালুতে, এগুলো থেকে র্যাশটা শুরু হবে। তো সেটা কি? যেমন হচ্ছে আমার স্মল পক্স, যেমন স্মল পক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল র্যাশ, এটা হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল র্যাশ। মিজলসের ক্ষেত্রে আমার সেন্ট্রিপিটাল র্যাশ দেখতে পাওয়া যায়। আর একটা যেটা আমি সাইনের কথা বললাম মিজলস, সেটা হচ্ছে কপ্লিক স্পট। কপ্লিক স্পট জিনিসটা কি? কপ্লিক স্পট জিনিসটা হচ্ছে, কপ্লিক স্পট মিজলসের ক্ষেত্রে আর একটা সাইন হচ্ছে আমার, মানে কপ্লিক স্পট, কপ্লিক স্পট জিনিসটা কি? আমার ফার্স্ট আর থার্ড, ফার্স্ট এন্ড থার্ড মোলার, এই পজিশনটাতে, মোলারে মানে মুখের ভিতরে, ইন দা বাক্কাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটিতে আমার কি হয়? রেডিস, রেডিস র্যাশই বলা যেতে পারে, রেডিস র্যাশ এটাকে, বা রেডিস স্পট দেখা যায়। এটাকে আমি বলছি কপ্লিক স্পট। কপ্লিক স্পট কিন্তু আরো দুটো জায়গাতে হতে পারে। কোথায় কোথায় হতে পারে? আমার ভ্যাজাইনাতে হতে পারে, আর কনজাংটিভাতেও হতে পারে, কনজাংটিভাতেও হতে পারে। তো এইটা হচ্ছে কপ্লিক স্পট। আর একটা আছে মিজলসের ক্ষেত্রে, আমরা বলি 3C। সেই 3Cটা কি? 3C, 3C এটা হচ্ছে আমার কাফ, কোরাইজা। হোয়াট ইজ কোরাইজা? কোরাইজা মানে আমরা মেনলি রানী নোজকে বলে থাকি, কাফ, কোরাইজা, কনজাংটিভাইটিস, কনজাংটিভাইটিস, এগুলো সব হচ্ছে আমার মিজলসের সাইন এন্ড সিমটমস, ঠিক আছে। তো আমার মিজলস নিয়ে আশা করি যা যা আমার এই মুহূর্তে মনে পড়ছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে এবার বলো যে কোশ্চেনের অ্যানসারটা কি হবে? ইনকিউবেশন পিরিয়ড অফ মিজলস আমার 8 থেকে 10 দিন। এখানে কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? আমার 10 দিন, এটা হচ্ছে আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। আচ্ছা, মিজলসের যেহেতু আমি বললাম মিজলসের সমস্যা, মিজলসের আর একটা কথা আমি মনে পড়ে গেল, মিজলসের র্যাশটা কি ধরনের র্যাশ? মিজলসের র্যাশটা হচ্ছে আমার ম্যাকিউলো প্যাপুলার র্যাশ। ম্যাকিউলো প্যাপুলার কথাটার মানে কি? ম্যাকিউল মানে হচ্ছে অনলি কালার চেঞ্জ, অনলি কালার চেঞ্জ, আর প্যাপুলার মানে হচ্ছে যে রেজড স্কিন, রেজড স্কিন। কথাটা মানে কি? ম্যাকিউলার প্যাপুলার আমরা মশা কামড়ালে দেখবে শুধু লাল হয়ে গেলে ওটাকে ম্যাকিউলার বলছে। প্যাপুলার কি? তার সাথে যখন ফুলে উঠছে তখন সেটাকে আমরা প্যাপুলার বলছি। তো মিজলসে আমার ম্যাকিউলো প্যাপুলার র্যাশ দেখতে পাওয়া যায়। আচ্ছা, মিজলসের এই মতো আরেক ধরনের ডিজিজ হচ্ছে, আমি বলছি চিকেন পক্স, ভ্যারিসেলা জস্টার, যেটা আমরা বলে থাকি। তো
ভ্যারিসেলাটা কিন্তু আমার বাই এয়ারবর্ন ড্রপলেট নিউক্লিয়াই দুটোই হয়, তার সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট সবটার ক্ষেত্রেই ভ্যারিসেলা মানে মোড অফ ট্রান্সমিশন যেটা সেটা ভ্যারিসেলার ক্ষেত্রে। এবার ভ্যারিসেলার ক্ষেত্রে বা চিকেন পক্সের ক্ষেত্রে যে আমার ইনকিউবেশন পিরিয়ডটা থাকে সেটা থাকে মেনলি 10 থেকে 20 বা 21 দিন, মানে 10 থেকে 21 দিন বা 11 থেকে 21 দিন, মানে 10 থেকে 21 দিন ধরে রাখো, 10 থেকে 21 দিন, 10 থেকে 21 দিন এইটা হচ্ছে আমার ইনকিউবেশন পিরিয়ড ফর ভ্যারিসেলা। ওকে, আচ্ছা, তো আশা করি মেজেলস নিয়ে সমস্ত কিছু আমার যে যা যা মনে ছিল এই মুহূর্তে আমি তোমার সাথে শেয়ার করলাম। পরে আবার যখন অন্য কোনো কোয়েশ্চেন আসবে, অন্য কোনো হয়তো ডেটা আমার মনে পড়বে, তখন আমি আবার শেয়ার করব। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। Which vitamin is necessary for the utilization and retention of calcium and phosphorus? ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের শরীরে ইউজ করার জন্য, ইউটিলাইজেশন মানে হচ্ছে ইউজ করার জন্য, এবং রিটেনশন স্টোর করে রাখার জন্য কোন হরমোন হেল্প করে? কথা, এটা আমরা মানে কোন জন্ম থেকে যে পড়ে আসছি, মানে 5-6 থেকে মেবি পড়ে আসছি, যবে থেকে বিজ্ঞান পড়তে শুরু করেছি। এটা হচ্ছে আমার ভিটামিন ডি। ভিটামিন ডি আমার ক্যালসিয়াম এবং ফসফরাস কি ইউটিলাইজেশন এবং রিটেনশন করতে সাহায্য করে। এছাড়া হচ্ছে যে তোমার ভিটামিন সি এর কি কাজ দেখে নিয়ে যাক। ভিটামিন সি এর কাজ হচ্ছে আমার টিস্যু রিপেয়ার অ্যান্ড টিস্যু গ্রোথ, এটা হচ্ছে আমার ভিটামিন সি এর কাজ। ভিটামিন কে কি কাজ করে? ভিটামিন কে হচ্ছে আমার ব্লাড ক্লটিং এ হেল্প করে। আর তাহলে এটা লিখেই আমি টিস্যু রিপেয়ারের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যান্ড গ্রোথও বলা যায়, অ্যান্ড গ্রোথ। ওকে, ভিটামিন কে কি কাজে লাগে আমার? ক্লটিং এর জন্য লাগে। ভিটামিন এ কি কাজে লাগে আমার? ভিটামিন এ হচ্ছে আমার ক্লিয়ার ভিশনের জন্য অ্যান্ড বডির সেল গ্রোথের ক্ষেত্রেও লাগে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার মেনলি এগুলোর কাজ, ঠিক আছে। এবার ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় বলো তো? বলো, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে আমাদের অস্টিওপোরোসিস মেনলি হয়ে থাকে, রিকেট হয়ে থাকে। রিকেটটা মেনলি ফিচার, এছাড়া অস্টিওপোরোসিস, অস্টিওম্যালাইসিস এগুলোও কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে, বাট মেনলি হচ্ছে আমার রিকেট। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারভি রোগ হয়, যেটা আমার মাড়ির ব্লিডিং থ্রু দ্য গাম, ঠিক আছে। ভিটামিন কে এর অভাবে কি হয়? আমার ব্লাড ক্লটিং হবে না, তাই তো। ভিটামিন এর অভাবে কি হয়? আমার হচ্ছে তোমার নাইট ব্লাইন্ডনেস হবে, তারপরে জেরপ্থ্যালমিয়া হবে, বিটট স্পট দেখা যাবে, এগুলো হচ্ছে আমার ভিটামিন এ এর অভাবে হয়। জেরপ্থ্যালমিয়া, আচ্ছা, বিটট স্পট, নাইট ব্লাইন্ডনেস, ক্লটিং হবে না। ভিটামিন সি এর হবে আমার কি হয়? স্কারভি হয় মেনলি। আর ভিটামিন ডি এর হবে হয় আমার রিকেট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। Which of the following is an example of gluten-free diet? Gluten-free diet, গ্লুটেন-ফ্রি ডায়েটটা আমার কখন দরকার সেটাকে আমি জানি। গ্লুটেন মানেটা কি? এটা আমার ম্যাল অ্যাবজর্পশন, যে সমস্ত ডিজিজ গুলো হয় ম্যাল অ্যাবজর্পশনের জন্য যে সমস্ত ডিজিজ হয় তার মধ্যে একটা হচ্ছে আমার সিলিয়াক স্প্রু। তো এক্ষেত্রে আমার গ্লুটেন ফ্রি ডায়েট লাগে। এটা কি আমার গ্লুটেন সেনসিটিভ ডিজিজ, মানে গ্লুটেন জিনিসটা দেখবে একটা কিছু কিছু খাবারে দেখবে একটু চ্যাটচ্যাটে লাল টাইপের হয় না, যখন গ্লুটেন থাকে তখন কিন্তু এই জিনিসটা আসে। এটা আমরা স্পষ্ট দেখতে পাই, দেখবে ওটসে খুব ভালোভাবে বোঝা যায়, গ্লুটেন জিনিসটা দেখবে একটু। ওটস, কখনো ওটসের স্মুদি বানিয়েছো নিজেরা বা খেয়ে থাকলে দেখবে যে অনেকটা কিরকম লাল লাল প্রকৃতি, মানে একটু চিটচিটে টাইপের, একটা কলা যেরকম হয় সেরকম টাইপের। তো ওই জিনিসটা হচ্ছে গ্লুটেন থাকে বলে হয়ে থাকে। তো এই গ্লুটেন ফ্রি ডায়েটটা আমার দরকার ম্যাল অ্যাবজর্পশন ডিজিজ এই সমস্ত মানুষের হয়ে থাকে, স্পেশালি সিলিয়াক স্প্রু ডিজিজের ক্ষেত্রে আমার গ্লুটেন ফ্রি ডায়েটটা দরকার হয়। এবার গ্লুটেন ফ্রি মানে গ্লুটেন আছে এরকম ডায়েট আমাকে মনে করতে হবে, সেগুলো বাদ দিয়ে খাবারগুলো আমার গ্লুটেন ফ্রি ডায়েট। তাহলে গ্লুটেন সেনসিটিভ বা গ্লুটেন আছে
এরকম ডায়েটের নাম আগে লিখি। গ্লুটিন কন্টেনিং ফুড কি আমার, এটা মনে রাখার একটা শর্ট অপশন আছে, ব্রো, BROW। বি ফর হচ্ছে বার্লি, আর ফর হচ্ছে যে রাই, ও ফর হচ্ছে ওটস, আর ডাব্লিউ ফর হচ্ছে হুইট। তাহলে কি কি হলো আমার, বার্লি, রাই, ওটস, হুইট, এই চারটে জিনিসে মেনলি গ্লুটিন রয়েছে। দেখো ফলমূল কেউ খায় কেউ খায় না, বাট সবজিও কিছু কিছু সবজি কেউ কেউ খায় কেউ কেউ খায় না, সবজিতে মেনলি খুবই কম থাকে, বাট যেগুলোতে থাকে, যেগুলো হচ্ছে মেন কার্বোহাইড্রেট যেগুলো আমরা অ্যাবজর্ব করি, সেগুলোর মধ্যে গ্লুটিনটা বেশি থাকে। কি, ব্রো টার্মিনাল যেটা মনে রাখবে, এই ব্রোতে কি থাকে, এটাতে গ্লুটিন থাকে। এই ব্রো বাদে বাকি যা সমস্ত খাবার আছে সেগুলো কিন্তু খাওয়া যেতে পারে। যেমন আমরা রাইস, ভাত যখন খাচ্ছি, ভাতে কিন্তু গ্লুটিন থাকছে না, তো ভাতটা কিন্তু ইজিলি গ্লুটিন ফ্রি ডায়েটে অ্যাড করা যেতে পারে। বার্লিতে থাকছে গ্লুটিন, রাইয়েতে থাকছে গ্লুটিন, ওটসে থাকছে গ্লুটিন, হুইট মানে আটা বা গম যাই বলো না কেন সেটাতে থাকছে গ্লুটিন। তাহলে এইগুলো বাদ দিয়ে খাবার খেতে হলে সেগুলো আমার গ্লুটিন ফ্রি ডায়েট হবে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ গ্লুটিন ফ্রি ডায়েট, তাহলে হুইট কি আমার গ্লুটিন ফ্রি ডায়েট? এই তো বললাম যে হুইট আমার ব্রো এর আন্ডারে পড়ছে, তাহলে সেখানে গ্লুটিন রয়েছে, এটা আমার গ্লুটিন ফ্রি ডায়েট নয়। বার্লি, না বার্লিও নয়। ব্রেড কি দিয়ে তৈরি হয়, ব্রেড তো মেনলি তৈরি হয় আমার ময়দা বা আটা দিয়ে, তাহলে ব্রেডটাও আমার এখানে অপশনে আসছে না। গ্লুটিন ফ্রি ডায়েট যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমার মিল্কটা আমার গ্লুটিন ফ্রি ডায়েট। চলো নেক্সট, হুইচ ডেঞ্জারাস ব্যাকটেরিয়া মে বি প্রেজেন্ট ইন র এগস। আমাদের যে সমস্ত ফুড পয়জনিং গুলো হয়, দেখবে এই যে গ্রীষ্মকাল বাড়ছে বর্ষাকাল আসছে, এই টাইম পিরিয়ডটাতে কিন্তু অ্যাকিউট ডায়রিয়াল ডিজিজের বা ফুড পয়জনিং এর পরিমাণটা বাড়ে। কেন? কারণ এই টাইমটাতে আমাদের ব্যাকটেরিয়া গুলো বেশি উত্তেজিত হয়ে ওঠে, একদম পুরো লোককে অ্যাটাক করার জন্য। তো র এগ কেউ যদি খেয়ে থাকে তাহলে তার কোন টাইপ অফ ফুড টক্সিসিটি হতে পারে, কোন ব্যাকটেরিয়ার জন্য, এটা আমি আচ্ছা ফার্স্ট অপশন থেকে যাই। ফার্স্ট অপশন ব্যাসিলাস কিন্তু র এগে খুব একটা পাওয়া যায় না। ব্যাসিলাস মেনলি পাওয়া যায় হচ্ছে আমার চাইনিজ ফুডে আমার মেনলি ব্যাসিলাস পাওয়া যায়, ঠিক আছে, ব্যাসিলাস সিরিয়াস যেটা। আচ্ছা, সালমোনেল্লাটা আমার কোথায় পাওয়া যায়, এটা আমার পাওয়া যায় র এগে বা পোল্ট্রিতে, মানে পোল্ট্রির যে কোনো জিনিসে, সেটা র এগো হতে পারে, চিকেনও হতে পারে, পোল্ট্রি জাতীয় যে কোনো জিনিসে কিন্তু এই সালমোনেল্লাটা পাওয়া যায়। স্ট্রেপ্টোকক্কাসটা খেতে পাওয়া যায়, স্ট্রেপ্টোকক্কাসটা মেনলি পাওয়া যায় আমার যে সমস্ত ড্রিঙ্কিং ওয়াটার, সেখানে স্ট্রেপ্টোকক্কাস পাওয়া যেতে পারে। ড্রিঙ্কিং ওয়াটার এছাড়াও এগেও পাওয়া যায়। কিন্তু আমরা সবসময় একটা কি কথা বলি, যে আমাকে এমসিকিউ মানে তোমার কাছে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে দুটো দেখবে তোমার মনে হবে যে না এটাও হবে এটাও হবে, কিন্তু তার মধ্যে তোমাকে চুজ করতে হবে হুইচ ইজ বেস্টেস্ট, সেটা তোমাকে চুজ করতে হবে। যেমন সালমোনেলা হচ্ছে একদম ক্লাসিক্যাল এক্সাম্পল অফ দ্য কজ ফর ফুড টক্সিসিটি হু কনজাম, মানে র এগ খেলে তোমার সালমোনেলাসিস হওয়ার চান্সেসটা বেশি থাকে। কিন্তু তার মানে এই নয় যে স্ট্রেপ্টোককাস জাতীয় জীবাণু তোমার শরীরে ঢুকবে না র এগ থেকে, সেটাও ঢোকে, বাট আমি যদি চান্স দেখি তাহলে আমার সালমোনেলার হচ্ছে 100%, বাট স্ট্রেপ্টোককাস আমার 50%। এছাড়াও এটা আমার মিল্কেও পাই আমরা স্ট্রেপ্টোককাস, তো এই জিনিসগুলো আমরা স্ট্রেপ্টোককাসটা পাই। ল্যাক্টোব্যাসিলাস আমরা কোথায় পাই, এটা মেনলি আমরা পাই মিল্কে পেয়ে থাকি, কার্ড, ঠিক আছে, বা ছানা টানা, মানে দুগ্ধ জাতীয় যে কোনো মিল্কি বা ডেয়ারি প্রোডাক্ট যেগুলো, মিল্কি অর ডেয়ারি প্রোডাক্ট যেগুলো, সেগুলোতে আমরা পাই হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। আচ্ছা, বোটুলিনাম কিসের জন্য হয়, বোটুলিনাম বা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাস আমরা কোথায় পাই? এটা পাই আমরা হানিতে।
তাই জন্য বাচ্চাদেরকে আমরা এখন মানে হয় না, এটা আমাদের একটা রীতি রয়েছে যে বাচ্চারা জন্মালে মুখে মধু দিতে হয়, বাট এতে কিন্তু বাচ্চাদের বোলটুর্নি নাম যে ডিজিজটা সেটা হওয়ার চান্সটা বেড়ে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার যেগুলো কমন আমাদের ফুড টক্সিসিটি হয়ে থাকে তার কজ। আচ্ছা, বোটুলিজম। ঠিক আছে, আচ্ছা আর কিছু আছে কি না, ব্যাস। আচ্ছা আর একটা বলি, স্ট্রেপ্টোককাস যেহেতু আছে তার সাথে স্ট্যাফাইলোককাসও আছে। স্ট্যাফাইলোককাসটা কোথায় পাওয়া যায়? স্ট্যাফাইলোককাসটা মেইনলি মিল্কে পাওয়া যায়। স্ট্যাফাইলোককাসটা আমরা মেইনলি মিল্কে পেয়ে থাকি, স্ট্যাফাইলোককাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এটা আমার ফুড টক্সিসিটি গেল। নেক্সট কোশ্চেনে আসি। হর্নি অর টোড স্কিন ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। হর্নি অর টোড স্কিন বলতে ব্যাঙাচির মতো যে স্কিন, এটা ছাপা 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 টাইপের স্কিন, মানে যেটা জেনারেলি মানুষের স্কিন হয় প্লেন হবে, ঠিক আছে, তো একদম কারোর স্কিন দেখবে গ্লসিও থাকে, তো এইরকম মানে একটা একটা কি বলবো, একটা এক ধরনের কালার আছে, এমন তো নয় যে কখনো কোনো কোনো জায়গায় কালো 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 ছোপ দেখা গেল বা কোথাও কোথাও সাদা 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 ছোপ দেখা গেলো, এরকমটা নয়। তো নর্মাল স্কিন। হর্নি টোড স্কিন মানে হচ্ছে ওই রকম টাইপের স্কিন যেখানে ছোপ 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 হবে বা টান 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 হবে, সাপের খোলসের মতো হবে, তো ওইটাকে আমরা বলি হর্নি বা টোড স্কিন। তো এই কোন, এই যে চারটে আমার জিনিস দেওয়া রয়েছে তার কোন ডেফিসিয়েন্সিতে আমার এই জিনিসটা দেখা যায়? আচ্ছা, প্রোটিন না, প্রোটিনের ক্ষেত্রে তো না, প্রোটিন না। প্রোটিন আমার কোথায় হেল্প করে? টিস্যু গ্রোথে হেল্প করে আমার প্রোটিন, তাই তো। তারপরে আর কোথায় হেল্প করে? আমার গ্র্যানিউলস ফরমেশনে আমার প্রোটিন হেল্প করে, কোলাজেন ফরমেশনে হেল্প করে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আচ্ছা এটা আমরা দেখি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড না খেলে কি হয়। জেনারেলি দেখা যায় যেটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড না খেলে চুল ঝরে যায়, ঠিক আছে। তারপরে আর কি হয়, এসেনশিয়াল ফ্যাটি হাড় শক্ত হয় না। আচ্ছা, কার্বোহাইড্রেটস, কার্বোহাইড্রেটস খেলে তো শক্তিই পাবো না, এনার্জি লেসে ম্যালনিউট্রিশনে ভুগবে। এসেনশিয়াল মিনারেলস, মিনারেলস বিভিন্ন মিনারেলসের বিভিন্ন কাজ, তার মধ্যে জিঙ্ক এর জিঙ্ক এসেনশিয়াল মিনারেলস এর মধ্যে একটা জিঙ্ক, যেটার জন্য অ্যাক্রোডার্মাটাইটিস কিন্তু হতে পারে, বাট সেটা একটু হর্নি বা টোড স্কিন থেকে একটু আলাদা, বাট অ্যাক্রোডার্মাটাইটিস হতে পারে জিঙ্ক থেকে। আচ্ছা, বাট এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এটা আমি ডাইরেক্ট কিন্তু WBG সাইট থেকে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা সিলেক্ট করেছি, বাট এখানে আমার কোশ্চেনটা একটু ডাউটফুল লেগেছে মানে অ্যান্সার গুলোর সাথে। কেন? কারণ এই অ্যান্সারটা যদি আমার ভিটামিন থাকতো, ভিটামিন এর অভাবে মেনলি কিন্তু আমার হর্নি আর টোড স্কিন থাকে, তো ভিটামিন এ যদি আমার অ্যান্সারটা থাকতো কোথাও তাহলে কিন্তু আমি ফার্স্ট অফ অল সেটাকে চুজ করতাম। ওকে, ভিটামিন এ এর জন্য কিন্তু মানে ভিটামিন এ এর ডেফিসিয়েন্সির জন্য মেনলি আমার হর্নি আর টোড স্কিন হয়ে থাকে। কিন্তু আমাকে এই চারটে অপশনের মধ্যে চুজ করতে হবে, তাহলে এবার আমাকে দেখতে হবে যে এই চারটের মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। প্রোটিনের সাথে স্কিনের টেক্সচারের কোথাও সম্পর্ক নেই, তাহলে প্রোটিন আমার প্রথমেই কাটা গেল। কার্বোহাইড্রেটের সাথেও আমার স্কিনের কোনো কি বলবো কোনো সম্পর্ক সেরকম ভাবে ডাইরেক্ট নেই, তাহলে আমার হাতে দুটো অপশন থাকছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড অথবা এসেনশিয়াল মিনারেলস। এবার এসেনশিয়াল মিনারেলস এর মধ্যে যদি আমাকে জিঙ্ক উল্লেখ করতো কোথাও একটা, তাহলেও না আমি জিঙ্কটাকে চুজ করতাম, বাট এখানে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটাকে আমার মনে হয়েছে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, কারণ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা কিন্তু আমার স্কিনের টেক্সচারের জন্য অনেকটা দায়ী, তো তাই জন্য আমি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটাকে চুজ করলাম। ঠিক আছে, এটাও আমার এসেনশিয়াল মিনারেলসটাও কিন্তু আমার হবে না, বাট এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা অনেকটা আমার স্কিনের টেক্সচারের জন্য দায়ী। চলো নেক্সট কোশ্চেনে যাই। কপার টি 375 শুড বি চেঞ্জড আফটার হাউ মেনি ইয়ার্স? আফটার হাউ মেনি ইয়ার্স? এইটা মনে রাখাটা সোজা, একদম খুব ইজি। কপারটি কত ধরনের হয়, মানে কপারটি দু ধরনের হয় জেনারেলি। আমি মানে কি বলবো প্রাইমারি জেনারেশনের কথা বাদ দিলাম, আমার এখন যেগুলো চলে মেনলি কপারটি আমার 375 চলে, আর একটা CU 380A চলে। তো এই দুটো, একটা হচ্ছে CUT 375 আর একটা হচ্ছে আমার CU 380A। ওকে, তো যেহেতু এর লাস্টে 5 আছে, এটা আমার চলবে 5 বছর, মানে এটা আমাকে 5 বছর একটা টেম্পোরারি কন্ট্রাসেপশন করতে হেল্প করবে। 380 এর লাস্টে 0 আছে, এটা হচ্ছে আমার 10 বছর। ঠিক আছে, এটা মনে রাখলেই ইজিলি হয়ে যাবে। 15, 8 এইসবের কোনো দেখার দরকার নেই। কপারটি 375 আমার 5 বছর চলে,
আর 380 যদি দিত তাহলে সেটা আমার 10 বছর চলতো। ঠিক আছে, চলো নেক্সট। জননী সুরক্ষা যোজনা ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার অফ, কোন ইয়ারে আমার জননী সুরক্ষা যোজনা চালু হয়েছিল? তাহলে আমাদেরকে ফার্স্টে জানতে হবে হোয়াট ইজ জননী সুরক্ষা যোজনা। জননী সুরক্ষা যোজনা 2005 সালে 12 এপ্রিল স্টার্ট হয়। কবে? এখানে অ্যান্সার আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি, তারপর আমি বলছি। 2005 সালের 12 এপ্রিল আমার জননী সুরক্ষা যোজনা লঞ্চ হয়েছিল বাই অনারেবল প্রাইম মিনিস্টার। এরপর এটাতে কি হয়, এটা কেন তৈরি হয়েছিল? এটা যাতে আমার, এটার এম তাহলে কি, এটার এম ছিল বা মোটো ছিল ফার্স্ট টু রিডিউস ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি, আর একটা কি, টু রিডিউস চাইল্ড মর্টালিটি অলসো। ঠিক আছে, এই দুটো মান, এই আরেকটা কি, আরেকটা হতে পারে টু রিডিউস ইকোনমিক্যাল বার্ডেন, ইকোনমিক্যাল বার্ডেন। ওকে, আচ্ছা, টু রিডিউস ম্যাটারনাল মর্টালিটি কিভাবে? হোম ডেলিভারি যেন কমে যায়। হোম ডেলিভারি হলে কি হয়, ম্যাটারনাল মর্টালিটির চান্সটা বাড়বে, তাই তো? বাড়িতে থাকলে কি হবে, আমরা না ভালো করে তারা টাইমে, যারা ট্রেন্ড দায়ী রয়েছে, অবশ্যই আছে ট্রেন্ড দায়ী, যদি দায়ী না থাকে তাহলে তো গেল, আর যদি দায়ী থেকেও থাকে, বাড়িতে সবসময় সব জিনিসটা পাওয়া যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি ধরে নিলাম দায়ের কাছে রয়েছে সমস্ত জিনিস, তাও বিভিন্ন কমপ্লিকেশনস অ্যারাইজ করে, যেগুলো কিন্তু একজন ট্রেন্ড দায়ের পক্ষে হ্যান্ডেল করা পসিবল হয় না সবসময়। তো ধরো পিপিএইচ অ্যাসেসমেন্ট ইজ আ ভেরি ক্রুসিয়াল, মানে কি বলবো, ক্যারেক্টারিস্টিক্স। তো সেটা যে ট্রেন্ড দায়ী অলওয়েজ পারবে তার কোনো মানে নেই। তো আমি মেজারমেন্ট করতে পারছি না কত আমার ব্লাড লস হচ্ছে না হচ্ছে, আমার মাদার শকে যাচ্ছে কি যাচ্ছে না, আমি ফার্স্ট অফ অল মেজার করতে পারছি না, ব্যাস মা টপকে গেল। ওকে, তো এই জিনিসটা থেকে বাঁচাতে আমাকে হোম ডেলিভারিটা বন্ধ করতে হবে। হোম ডেলিভারিটা বন্ধ করার জন্য মেনলি আমার জননী সুরক্ষা যোজনা চালু হয়েছিল, তো যাতে ইনস্টিটিউশনাল ডেলিভারিটা বাড়ে। ঠিক আছে, ইনস্টিটিউশনাল বলতে সেটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারও হতে পারে, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারও হতে পারে, বা তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, হোয়াট এভার, বা অনেক জায়গায় কিন্তু তোমার বেডেড সাব সেন্টারও হয়ে গেছে ইন্ডিয়ার, তো সেই জায়গাগুলোতেও। বাট ডেলিভারি কিন্তু বাড়িতে হওয়া যাবে না, ইনস্টিটিউশনাল ডেলিভারি হতে হবে। এটা হচ্ছে জননী সুরক্ষা যোজনার মেন ফান্ডা। যদি তোমার ডেলিভারি বাড়িতে না হয়ে যে কোনো ইনস্টিটিউশনে হয়, সেক্ষেত্রে মাদাররা অ্যাজ ওয়েল অ্যাজ আশারা বোথ একটা অনোরিয়াম পাবেন, একটা টাকা পাবেন, সেইটাকে বলা হচ্ছে আমার জননী সুরক্ষা যোজনা। তার মধ্যে মাদাররা কত পায়? রুরাল এরিয়াতে আমার মাদাররা 1400 টাকা পাওয়ার কথা, আর রুরালদের ক্ষেত্রে মাদার কত পাবে? মাদার পাবে 1400, আর আশা পাবে 600। আর আরবানের ক্ষেত্রে মাদার পাবে 1000, আর আশা পাবে, এক মিনিট, আচ্ছা, মাদার আশা পাবে 400। ঠিক আছে, তো এর আবার দুটো ভাগ হয়, একটা হচ্ছে এইচপিএস হয়, একটা হচ্ছে এলপিএস হয়। এত ইন ডিটেলসে না জানলেও হবে। এটা মেইনলি কাদেরকে দেওয়া হয়? বিপিএল ক্যাটাগরির মাদারদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ এসসি এসটি ক্যাটাগরির মাদারদেরকে দেওয়া হয়। ওকে, তো এটা হচ্ছে আমার জননী সুরক্ষা যোজনা। আর এটাতে কিছু বলার নেই এই মুহূর্তে, আমার আর জননী সুরক্ষা যোজনা নিয়ে কিছু মনে পড়ছে না। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে আমার জননী সুরক্ষা যোজনা, যেটার মেন অ্যান্সারটা হচ্ছে 2005 সালে। জিএসওয়াই কার্ড থাকে মাদারদের, হ্যাঁ, সেখানে মাদারদের ডেটা পুট করা থাকে, তো ওই কার্ড তার সাথে এক মানে পাস বইয়ের ডিটেলস এগুলো সমস্ত কিছু নিয়ে সাবমিট করলে তারপর মাদাররা টাকাটা পান। স্টেনিং টেকনিক ইউজড ইন আরএনটিসিপি। আরএনটিসিপি জিনিসটা কি?
আরএনটিসি হচ্ছে রিভাইজ ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। তো এই আরএনটিসিপি তে তোমার স্টেনিং, আরএনটিসিপি কি জানো, টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস কে করে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলি। তো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলি আমার একটা অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি। তো এই অ্যাসিড ফার্স্ট ব্যাসিলির জন্য আমার অ্যাসিড ফার্স্ট স্টেনিং করতে হয়, যেটা আরেকটা নাম হচ্ছে আমার জেল নেলসন স্টেনিং। এটা হচ্ছে আমার মেন অ্যান্সার, জেল নেলসন স্টেনিং। এটা কিন্তু গ্রাম স্টেনিং এর মতো নয়। গ্রাম স্টেনিং এ আমার যে মেনলি স্টেন ইউজ করা হয় কার্বনফিউক্সিন, সেটা কিন্তু ইউজ করা হয় না জেল নেলসন স্টেনিং এ। সেখানে অ্যাসিড ফার্স্ট ব্যাসের জন্য আলাদা স্টেনিং প্রসিডিউর ইউজ করা হয়, যেটা হচ্ছে আমার জেল নেলসন স্টেনিং। এটা কেন করা হয়? তার কারণ হচ্ছে যে যারা আমার অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি, তাদের সেলের স্ট্রাকচারটা জেনারেল ব্যাকটেরিয়া থেকে একটু আলাদা হয়ে থাকে, দ্যাটস ওয়াই স্টেনিং প্রসেসটা আলাদা। তো জেল নেলসন স্টেনিং আমার আরএনটিসিপি প্রোগ্রামের জন্য ইউজ করা হয়। গ্রাম স্টেনিং করা হয় না, জিমেসার স্টেনিংও করা হয় না, পিএসও করা হয় না। চলো নেক্সট কি, অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ ইজ নট গিভেন ইন প্রেগন্যান্সি। অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ ইজ নট গিভেন ইন প্রেগন্যান্সি। এটা ফার্স্ট আমরা দেখে নিই যে 4টে ড্রাগ রয়েছে, তার মধ্যে কোনটা কোথায়, মানে কার কি আমার কি বলে এটাকে, সাইড এফেক্টস কি কি হতে পারে। স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে আমার ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ যেটা রয়েছে, ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ যেটা ভেস্টিবুলো 12th ক্রেনিয়াল নার্ভের মধ্যে ভেস্টিবুলো ককলিয়ার আমার 8th ক্রেনিয়াল নার্ভ, এটাকে এফেক্ট করে আমার স্ট্রেপ্টোমাইসিন। ওকে, তো এই স্ট্রেপ্টোমাইসিনটা এখন অবসলিউটই হয়ে গেছে। আমার কারেন্ট যে ডটস এর থেরাপি, সেখানে কিন্তু স্ট্রেপ্টোমাইসিন এখন নেই। তো আমি একবার ডাইরেক্ট অ্যান্সারটা দিয়ে দিই, আমার স্ট্রেপ্টোমাইসিনই কিন্তু প্রেগন্যান্সির ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। স্ট্রেপ্টোমাইসিন আমরা ইউজ করতে পারি না। আইএনএইচ, আইএনএইচ হচ্ছে আমার আইসোনায়াজাইড, আইসোনায়াজাইড, আইসোনায়াজাইড। আইসোনায়াজাইডের আমার সাইড এফেক্ট কি? পেরিফেরাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, মানে পেরিফেরিতে যে নিউরনস গুলো রয়েছে আমার, সেগুলো একটু অবশ হয়ে যায়, মানে হাত কাঁপতে থাকে, এরকম জিনিসটা হতে থাকে। ইথামবিউটল, ইথামবিউটল কি করে আমার সাইড এফেক্ট? ইথাম, ই ফর আই, ঠিক আছে, ই ফর হচ্ছে অপটিক নার্ভ, মানে আই এর রিলেটেড, ই ফর হচ্ছে ইথামবিউটল। তো এইটা দিয়ে মনে রাখবে, ই হচ্ছে আই এর সাথে কানেক্টেড, তো এটা হচ্ছে আমার অপটিক, আর আই এর সাথে কি, কোন নার্ভ কানেক্টেড? অপটিক নার্ভ। তো অপটিক নার্ভকে এফেক্ট করে। ওকে, আচ্ছা লাস্ট হচ্ছে রিফাম্পিসিন। রিফাম্পিসিন কি করে আমার? রিফাম্পিসিন মেনলি আমার কন্ট্রাসেপটিভ ফেলিওর করায়, কন্ট্রাসেপটিভ ফেলিওর করায়। এছাড়া কি করে? রেড অরেঞ্জ বডি সিক্রেশন, বডি সিক্রেশন, রেড অরেঞ্জ বডি সিক্রেশন। রিফাম্পিসিন যদি চলে, সেক্ষেত্রে ঘামের রং একটু হালকা অরেঞ্জিস হতে পারে, পেচ্ছাবের রং হালকা অরেঞ্জিস হতে পারে, ঠিক আছে। তো বডি সিক্রেশনের রং মেনলি রেডিশ অরেঞ্জিসে কনভার্ট হয়ে যায় রিফাম্পিসিনে। এছাড়াও আরেকটা রয়েছে পাইরিজিনামাইড, যেটা আমার লিভারকে এফেক্ট করে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার মেনলি সাইড এফেক্টস অফ অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। আচ্ছা, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ যখন পড়ছি, তাহলে রেজিমেন্টটা জাস্ট ওগুলি একদম প্রাইমারি যে রেজিমেন্টটা আছে সেটা। টু মান্থস HRJD চলে, 4 months HRE চলে। এটা হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ, আর এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ফেজ। ওকে, HRJD কি? H ফর হচ্ছে আমার আইসোনায়াজাইড, এই যে INH, H ফর হচ্ছে আইসোনায়াজাইড, লিখিয়ে দিই আইসোনায়াজাইড। আর ফর হচ্ছে আমার রিফাম্পিসিন, রিফাম্পিসিন। জেড হচ্ছে পাইরিজিনামাইড, পাইরিজিনামাইড, জিনামাইড। ই হচ্ছে ইথামবিউটল। এটা হচ্ছে আমার ফার্স্ট 2 মান্থে চলে।
নেক্সট 4 মান্থে কন্টিনিউয়েশন ফেজ, যেটা কন্টিনিউয়াস ফেজ না, কন্টিনিউয়েশন ফেজ, কন্টিনিউয়েশন ফেজে আমার জেডটা উড়ে যায়, পাইরাজিনামাইডটা উড়ে যায়, শুধু এইচ আর ইটা থাকে। এইচ ফর হচ্ছে আইসোলিয়ানাইড, আর হচ্ছে রিফাম্পিসিন, ই হচ্ছে ইথাম্বিউটাল। কেন আমার পাইরাজিনামাইডটাকে উড়িয়ে দেওয়া হয়? কারণ পাইরাজিনামাইডের যে আমার সাইড এফেক্ট সেটা হচ্ছে হিউজ, তাই জন্য এটা করা হয়। এটা হচ্ছে আমি ওভারলুক জাস্ট একটা বলে দিলাম। আমি পরে কোনোদিন তোমাদের ক্লাসে যখন ইন্ডিয়ালসে পড়াবো, আমি যেরকম বেসিক পড়িয়ে যাচ্ছিলাম সেরকম অ্যান্টি টিউবারকুলার ড্রাগ যখন পড়াবো তখন আরো ইন্ডিয়ালসে পড়াবো। জাস্ট এইটুকু জানো, পরীক্ষার জন্য এইটুকুই এনাফ, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন পড়তে পারে যে কটা ডোজ পায় ফার্স্ট ইনিশিয়াল ফেজে, আমার কটা ডোজ পায়? এক মিনিট। টু মান্থ মানে আমার কটা উইক? 8 উইকস, তাই তো? 8 উইকস। পার উইকস আমার কটা ডে থাকে? 7 ডে। তাহলে কটা আমার ডোজ হলো? 27টে 56। এখানে 56 ডোজ পায়, মানে প্রত্যেকদিন একটা করে ট্যাবলেট, মানে দিয়ে আমার টোটাল 56টা ডোজ হয়। আর কন্টিনিউয়েশন ফেজে কটা ডোজ হয়? 4 সপ্তাহ, মানে আমার কত উইকস? 16 উইকস ইন্টু 7 ডেজ, তাহলে কটা হচ্ছে? 112টা ডোজ আমার হচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট। ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ পসিবল আর্লিয়েস্ট ইন হুইচ স্টেজ? ক্লিনিক্যালি ডায়াগনোসিস পসিবল কোন একটা রোগের কোন স্টেজে? এই 4টে স্টেজের মধ্যে কোন স্টেজে? ফার্স্ট আসি প্রাইমোরডিয়াল। প্রাইমোরডিয়াল মানে কি? প্রাইমোরডিয়াল কথাটা মানে হচ্ছে একদম আগে, যখন রোগের র ছিল না জীবনে, তখন সেটাকে আমরা প্রাইমোরডিয়াল বলি। প্রাইমোরডিয়াল টার্মটা আমরা আর কোথায় পড়েছি? আমরা লেভেলস অফ প্রিভেনশন, আমরা প্রাইমোরডিয়াল প্রিভেনশন পড়েছি তো, যেখানে আমার রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট নয়, তখন সেই স্টেজটাকে আমরা প্রাইমোরডিয়াল স্টেজ বলছি, তখন আমরা প্রাইমোরডিয়াল প্রিভেনশন করছি, তাই তো? তাহলে প্রাইমোরডিয়াল স্টেজে কি কোনোভাবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করা সম্ভব? তখন তো রোগের রও নেই আমার, তখন আমি কি করে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করব? তাহলে আমার এটা প্রথমেই কাটা চলে গেল। দেন ইনকিউবেশন পিরিয়ড, আমি এই কিছুক্ষণ আগেই বললাম হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড। আমার রোগটার জীবাণুটা শরীরে ঢুকেছে, কিন্তু কোন রকম ক্লিনিক্যাল কি বলবো ম্যানিফেস্টেশন তো আমার মধ্যে নেই, সাইন সিমটমস তো এখনো অ্যারাইজ করেনি, তাহলে আমি ডায়াগনোসিস কি করে করব যে এটা আমার কোন রোগ? আমার যদি ম্যাকিউলো প্যাপুলার ভেসিকুলার পাস্চুলার এই 4টে ধরনের র্যাশ আমার শরীরে না আসে, তাহলে আমি বুঝবো কি করে যে এটা আমার ভ্যারিসেলা? এটা যখনই আমি রেডিস র্যাশ দেখে যদি আমি বলে দিই এটা আমার ভ্যারিসেলা, তাহলে আমার ভুল হবে, কারণ রেডিস র্যাশ আমার ম্যাকিউলার র্যাশ আমার মিজলসেও হতে পারে, তাই তো? তাহলে আমার ইনকিউবেশন পিরিয়ডটা হবে না, এটাও আমার কাটা চলে গেল। লাস্ট অপশন আছে ডিফেকশন। ডিফেকশন মানে কমে যায়, একদম যখন কমে যায় ডায়াগনোসিস তখন আর করে লাভ নেই, কারণ আমার র্যাশ হয়েছে, র্যাশ একদম সব খোসা মোসা উঠে চলে গেছে, তখন আমি আর কি খুঁজে পাবো যে এটা কি আমার রোগটা ছিল? এটা আমার মানে অ্যাক্রোডার্মাটাইটিস ছিল নাকি এটা আমার ভ্যারিসেলা জস্টার ছিল? তো ডিফেকশনও হবে না। ফ্যাস্টিজিয়াম। ফ্যাস্টিজিয়াম মানে হচ্ছে যে যখন মানে ফুললি সাইন সিমটমস অকার হবে, দ্যাট ফেজ ইজ কল্ড অ্যাজ ফ্যাস্টিজিয়াম। ফুললি occurrence of sign and symptoms, এই স্টেজটাকে আমরা বলছি ফ্যাস্টিজিয়াম স্টেজ। তাহলে এই স্টেজটা আমার কারেক্ট অ্যান্সার হবে। এই স্টেজটাতে আমার সব সাইন সিমটমস দেখা গেছে, এবার আমি একে ডায়াগনোস করতেই পারি যে হ্যাঁ এর এই রোগটা হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। ওল্ডেস্ট কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল মেজার, মানে কমিউনিকেবল ডিজিজ যেটা হচ্ছে একে অপরকে ছুলে হয়ে যাবে, একেবারে সামনে থাকলে হয়ে যাবে, এরকম কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল মেজার কি ছিল একদম পুরোনো যুগে? কোনটা হতো? যখন আমাদের এত ওষুধপত্র ছিল না, যখন আমাদের এত মধ্যে নলেজ ছিল না, যখন আমাদের মধ্যে এই নলেজটাও ছিল না যে মানুষকে বোঝালে বা অ্যাওয়ারনেস ছড়ালে হয়তো রোগটাকে আটকানো যেতে পারে। তো আমি ডাইরেক্ট অ্যান্সারে যাচ্ছি, সেটা হচ্ছে আমার আইসোলেশন। কারোর কোনো রোগ হলো, বসন্ত হলো, তাকে পাঠিয়ে দাও নির্বাসনে, সে একদম একা একটা ঘরে থাকবে, মশারি টাঙিয়ে থাকবে, পুরো মানে ধুনো দেয়া হবে, ধূপ দেয়া হবে, ব্যাস, তার সাথে কেউ থাকবে না। আমার আগে ছিল বোধহয় 42 দিন, 42 দিন তার সাথে তার ধারে কাছে কেউ যাবে না। তো এটা হচ্ছে
আগে হতো, তাই তো? এটা কি আমরা কি বলি, এটা কি আমরা এখন আইসোলেশন বলি। তখন কিন্তু মানুষ জানতো না এত কিছু, যে কি কোন মোড অফ ট্রান্সমিশন কি অ্যাকচুয়ালি বসন্ত রোগের, যে আমার চিকেন পক্স বসন্ত রোগ, সেই বসন্ত রোগের মোড অফ ট্রান্সমিশনই জানা ছিল না তখন মানুষের মধ্যে। তাও কিন্তু তারা এই জিনিসটা ঠিক করেছিলেন কি ওকে যদি আমি পুরো আলাদা রুমে রেখে দিই, আলাদাভাবে রেখে দিই, তাহলে আমার এই রোগটা হবে না। ঠিক আছে, এটা তো আমার একটা রোগের কথা বললাম, এখানে কমিউনিকেবল ডিজিজই মেনশন করে দিয়েছে। আমার এই প্রসঙ্গ বলতে একটা কথা মাথায় এলো, আতুর ঘরের কনসেপ্ট। আতুর ঘরের কনসেপ্ট কেন ছিল? আতুর ঘরের কনসেপ্ট এই জন্যই ছিল যেন বাচ্চা এবং মা দুজন সেফ থাকে। সেটাকে আমরা মানে সেটাকে আগেকার যুগে সমাজ ছোঁয়া যাবে না, 21 দিন না কতদিন আমার জানা নেই এক্সাক্ট, তো ছোঁয়া যাবে না মাদারকে অ্যান্ড বাচ্চাকে, ছুলেই সঙ্গে সঙ্গে আমাকে স্নান করতে হবে বা স্নান করে শুতে হবে, এই যে কনসেপ্টটা, এইটা ছিল মা আর বাচ্চা যেন সেফ থাকে। দ্যাটস ওয়াই। কেন? কারণ হচ্ছে যে বাচ্চার শরীর খুবই মানে বাচ্চার মধ্যে ইমিউনিটি সিস্টেম ততটা গড়ে ওঠেনি তখনও, তাই তো? দ্বিতীয়ত হচ্ছে যে মাদারের একটা হিউজ ব্লাড লস হয়েছে, তো মাদারের শরীরেও মানে হিমোগ্লোবিন কম, মাদারের শরীরে ব্লাড কম, তার শরীরেও অনাক্রম্যতাটা কম রয়েছে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যে যদি বেশি লোক না যায় তার কাছে, তাহলে তার মধ্যে রোগ জীবাণু ছড়ানোর পরিমাণটা কম হবে। তো এই থিওরিতে কিন্তু আমার আতুর ঘরের কনসেপ্ট তৈরি হয়েছিল, বাট সেটাকে মানুষ হয় না দুমড়ে মুচড়ে ছোঁয়া যাবে না এই জিনিসটাকে করা হয়েছে। যাই হোক, এটা হচ্ছে আতুর ঘরের কনসেপ্ট। আমার এই অফ টপিক এটা চলে গেলাম। তো আইসোলেশন, কোয়ারেন্টাইন জিনিসটা কি? কোয়ারেন্টাইনটা আইসোলেশনের থেকে একটু আলাদা। কোথায়? যারা কখনো মানুষের সাথে মিশেছে, ধরো বসন্ত হয়েছে কারোর, মানে আমার ধরো চিকেন পক্স হলো, আমি তো আর আমার মাকে মানে আমার মাও কখনো এটা করবে না যে আমি আমার মেয়েকে খেতে দেবো না, বা আমার মেয়ের কাছে যাব না, মেয়ের কষ্ট হচ্ছে কাতরাচ্ছে যাব না, এই জিনিসটা কি মা কখনো করতে পারবে না। তো মা ধরো আমার সাথে মিশলো, বা আমার বাড়ির লোক আমার সাথে মিশলো, তারপরে আমার ধরা পড়লো, আরো 7 দিন পর ধরা পড়লো যে আমার আমার চিকেন পক্স হয়েছে। তখন কি হবে? আমার সংস্পর্শে যে সমস্ত মানুষগুলো এসেছিল তাদেরকে পুরো আলাদা রাখা হবে 14 দিনের জন্য। মানে 14 দিনটা মানলে মেনলি ইনকিউবেশন পিরিয়ডটাকে ধরা হয়। কোভিড এর ক্ষেত্রে যেহেতু ইনকিউবেশন পিরিয়ডটা 14 দিন ধরা হতো, 7 থেকে 14 দিন, তাই জন্য আমরা তখন 14 দিন কোয়ারেন্টাইনে, 7 থেকে 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হতো। মানে ধরো আমার শরীরে রোগটা ঢুকেছে, এবার আমি আদৌ সুস্থ কিনা, মানে আমার শরীরে রোগটা ঢুকে গেলেই তো আমার রোগটা হয়ে যাবে না, আমার বডিটা তো কিছু একটা অস্ত্র রয়েছে রে বাবা, সেই অস্ত্র দিয়ে মারপিট চললো ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে, দিয়ে দেখা গেল যে না আমি জিতে গেলাম, ব্যাকটেরিয়া ভাইরাস মরে গেল, হেরে গেল ওরা, আমি জিতে গেলাম, আমার রোগটা হলো না। এই যে টাইমটা, সেই টাইমটা আমাকে আলাদা রাখতে হবে আরো সুস্থ মানুষের থেকে, যাতে তাদেরকে আমি না ছড়িয়ে দিই। আমার রোগটা কিন্তু এখনো হয়নি, বাট যার রোগ হয়েছে তার সাথে আমি মিশেছি, এবার আমি আলাদা থাকবো, আমি সেফ থাকবো কয়েকদিনের জন্য, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ যাই হোক না কেন, যাতে দেখা যায় যে আমার মধ্যে রোগটা হয়েছে কি হয়নি। যদি ওই কোয়ারেন্টাইন পিরিয়ডের মধ্যে দেখা গেল আমার সাইন সিমটমস ডেভেলপ করলো, আমার কোভিড-19 হয়ে গেল, দেন আমি তো ডিজিজ হয়ে গেলাম, ব্যাস। বাট যদি দেখা যায় না 14 দিনের পরেও আমার কিছু হয়নি, তখন আমি সুস্থ হিসেবে সুস্থ মানুষের দুনিয়ায় ফেরত গেলাম। দ্যাটস কল্ড কোয়ারেন্টাইন। আইসোলেশনের সাথে কোয়ারেন্টাইনের এটাই ডিফারেন্স। আইসোলেশন হচ্ছে রোগীকে আলাদা করে রাখা হয়, কোয়ারেন্টাইন হচ্ছে যে রোগীর সাথে যারা কখনো মিশেছে, যারা জানতো না যে আমি রোগীর সাথে মিশছি, তাদেরকে আলাদা রাখা হয় সুস্থ মানুষদের থেকে। ঠিক আছে, তো আমার ফার্স্ট সেকেন্ড আইসোলেশন হচ্ছে হবে হেলথ এডুকেশন আগে মানে ওল্ডেস্ট তো নয়, কারণ হেলথ এডুকেশন তখন অ্যাওয়ারনেস এতটা ছিল না, ভ্যাকসিনেশন তো আরো পরে উদয় হয়েছে। তো এইটা আমার আইসোলেশন অ্যান্সারটা হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। হিউমারাল ইমিউনিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ওকে, হিউমারাল ইমিউনিটি একটা হচ্ছে আমার সেল মেডিয়েটেড, একটা হচ্ছে আমার হিউমারাল ইমিউনিটি। একটা হচ্ছে সেল মেডিয়েটেড, একটা হচ্ছে আমার হিউমারাল। সেল মেডিয়েটেড আমার হচ্ছে টি সেল, হিউমারাল হচ্ছে আমার বি সেল। ঠিক আছে, টি সেল বি সেল গুলো কি? এগুলো হচ্ছে আমার লিম্ফোসাইট। লিম্ফোসাইটটা আবার কি? ওয়ান টাইপ অফ ডাব্লিউবিসি। ওকে, তো এখানে যেহেতু ইমিউনিটি নিয়ে পড়লাম এটা, আচ্ছা এখানে তো আমার ডাইরেক্ট অ্যান্সার চলে গেল হিউমারাল বি সেল। আলফা সেল কিছু না, ন্যাচারাল কিলার সেল, এনকে সেল যেটা বলি সেটাও আমার ওয়ান টাইপ অফ লিম্ফোসাইট। ঠিক আছে, যেটা আমার অনাক্রম্যতায় হেল্প করে, ইমিউনিটিতে হেল্প করে। এবার ইমিউনিটিটা একটু দেখে নেওয়া যাক শর্ট করে। ইমিউনিটি, ইনেট ইমিউনিটি, এটা হচ্ছে অ্যাকওয়ার্ড
অ্যাক্টিভ, প্যাসিভ। Wait a minute. অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভের মধ্যে আবার দুটো ভাগ। অ্যাক্টিভের মধ্যে একটা হচ্ছে আমার ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। প্যাসিভের মধ্যেও দুটো ভাগ, একটা হচ্ছে আমার ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। কোনটা কি? ইনার্ট মানে কি? ইনার্ট মানে হচ্ছে আমার শরীরে, যদি আমি ধরেই নেই আমার শরীরটা ভগবান তৈরি করেছেন, তাহলে ভগবান যে যে অস্ত্র আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন যাতে করে আমরা যুদ্ধটা করতে পারি, তো সেইটা হচ্ছে আমার ইনেট ইমিউনিটি, আমার বডির নিজস্ব ইমিউন সিস্টেম। সেগুলো কি? সেগুলো আমার লিম্ফোসাইট, আমার ডব্লিউবিসিস, যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে মারছে। এছাড়া কি? আমার স্কিন। আমার স্কিন কি করছে? ডাইরেক্ট কোনো কিছুকে আমার বডির ভিতরে ঢুকতে দিচ্ছে না, তাই তো? স্কিনের উপরে লোম রয়েছে, নাকের ভিতরে লোম রয়েছে, চোখের পাতা, ঠিক আছে? আর কি কি হতে পারে? আমার স্যালাইভা, টিয়ার, এগুলো সব হচ্ছে আমার ইনেট ইমিউনিটির মধ্যে পড়ছে। ওকে, ওন ইমিউনিটি সিস্টেম অফ আওয়ার বডি, ঠিক আছে? অ্যাকওয়ার্ড মানে কি? যেটা আমরা গেইন করছি, যেটা আমরা পাচ্ছি, যেটা আমার বডি আমাকে দিচ্ছে না, বাট বাইরের কেউ একজন আমাকে দিচ্ছে। সেটা হতে পারে আমার মা, হতে পারে আমার এএনএম দিদি, ঠিক আছে, হতে পারে ডাক্তারবাবু, হতে পারে নার্স দিদি, যেই হোক না কেন আমাকে বাইরে থেকে দিচ্ছে, এটা আমি বাইরে থেকে গেইন করছি। দ্যাটস কল্ড অ্যাকওয়ার্ড ইমিউনিটি। যেটা আমার শরীরে ভগবান দিয়ে পাঠাননি, যেটা আমি গেইন করছি বাইরে থেকে, সেটাকে আমি বলছি অ্যাকওয়ার্ড, ঠিক আছে? এবার ইনেট ইমিউনিটির কোনো ভাগ নেই, কিন্তু আমার অ্যাকওয়ার্ড ইমিউনিটি দু ধরনের হয়। কি সেই দু ধরনের? ফার্স্ট হচ্ছে আমার অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটিটা কি? অ্যাক্টিভ মানে কি বোঝা যাচ্ছে? মানে অ্যাক্টিভ, সে অ্যাক্টিভ রয়েছে, লাইক, ওকে। ন্যাচারাল, অ্যাক্টিভের আন্ডারে আবার দুটো ভাগ, ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল। ন্যাচারালটা কি? ন্যাচারাল মানে হচ্ছে আমার কোনো একটা রোগ হলো, ঠিক আছে, আফটার ডিজিজ, আমার কোনো একটা রোগ হলো, ধরা যাক আমার আজকে ভ্যারিসেলা জোস্টার হলো, আমার বডি হেরে গেল তার সাথে যুদ্ধে, ইনেট ইমিউনিটি হেরে গেল আমার তার সাথে যুদ্ধে, দিয়ে আমার রোগটা হয়ে গেল। রোগটা হয়ে যাওয়ার পর সেবারে তো আমাকে কাবু করে ফেললো, ঠিক আছে, কিন্তু আমার বডি কিন্তু চিনে রেখে দিল যে ভ্যারিসেলা জোস্টারকে কিরকম ভাবে দেখতে, সে কিরকম ভাবে মরবে, তাই না? আমি একবার পরীক্ষা দিলাম, আমি ফার্স্ট টাইম পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর পরীক্ষাতে বসছি, আমি জানি না তার কোশ্চেনের টাইপ কিরকম, প্যাটার্ন কিরকম, কিরকম পরীক্ষার হলে প্রেসার হয়, বাট আমি এই নিয়ে 3 নাম্বার বাস পরীক্ষায় বসছি। বিগত দুবার আমার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে যে কিরকম কিরকম কোশ্চেন আসতে পারে, কোন কোশ্চেনে আমাকে কতটা টাইম দিতে হবে, মানে কিরকম ভাবে প্রেসার ম্যানেজ করতে হবে আমাকে, সমস্ত কিছু আমি জানি। তাহলে কোন বারের পরীক্ষাটা আমার অপেক্ষাকৃত ভালো হবে? প্রথমবারেরটা, থার্ড বারেরটা? অফকোর্স আমার থার্ড বারের পরীক্ষাটা ভালো হবে, তাই তো? তো সেই রকমই আমার প্রথমবার ডিজিজ হয়ে গেছে, আমি সেবারে হেরে গেছি, সেবারে আমি ভ্যারিসেলা জোস্টারের সাথে যুদ্ধে পারিনি, বাট এবার আমি কিন্তু আর ছেড়ে কথা বলবো না। তো আমি জানি, আমি ভ্যারিসেলা জোস্টারের দুর্বল পয়েন্টটা জানি, এবার আসুক দেখি আমাকে কেমন হারাতে পারে, এরকম একটা থট প্রসেস। তো এইটা হচ্ছে আমার ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকওয়ার্ড ইমিউনিটি সিস্টেম অফ দ্য বডি। বোঝা গেল জিনিসটা? আর একটা কি, যেটা আমার ন্যাচারালি ডিজিজ হচ্ছে দিয়ে আমি পাচ্ছি, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে কি? আমি আর্টিফিশিয়ালি বাইরে থেকে একটা রোগের জীবাণুকে একটুখানি ঢোকাচ্ছি শরীরে, বা সেটাকে আধমরা করে আমার শরীরে ঢোকাচ্ছি, যাতে আমার বডি তার সাধ্য পেয়ে যাবে, কিন্তু সেই সাধ্যে গিয়ে আমার বডি একটু হলেও মানে নিজের অনাক্রমতা বাড়াবে, সে চিনে যাবে যে ভ্যারিসেলা জোস্টারকে কিরকম ভাবে মারতে হয়, ঠিক আছে? যেমন এই যে মক টেস্ট, তোমরা যে মক টেস্টটা দাও, মক টেস্টটা খানিকটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকওয়ার্ড ইমিউনিটির মতো। কেন? কারণ এখানে আমি পরীক্ষায় বসছি না, তাই তো? আমি কি আমার এক্সাক্ট যে পরীক্ষার হল সেখানে বসে পরীক্ষা দিচ্ছি না? দিচ্ছি না। তবে আমি পরীক্ষা দিচ্ছি আইদার সেটা অ্যাপে অথবা সেটা অফলাইন কোর্সে। পরীক্ষাটা দিয়ে কি হচ্ছে? আমি পরীক্ষাটা দিতে আমি জানি যে এই পরীক্ষায় পেলে আমি খুব একটা মানে লাভবান কিছু একটা হব না, এতে যদি আমি 100 পেয়ে যাই তাও আমি পোস্ট বেসিক পেয়ে যাবো না,
তবে আমার একটা আইডিয়া হবে যে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হয়, কিরকম টাইপ অফ কোয়েশ্চেন রয়েছে, বা আমার যদি পরীক্ষার হলে হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে, আমি যদি টেনশনে প্যালপিটেশনে মনে হয় যে আমার পুরো হেড ব্লক হয়ে যাচ্ছে, আমার মাথায় কিছু আসছে না, তখন আমি কিভাবে নিজেকে কাম ডাউন করব, এই জিনিসগুলো কিন্তু আমি আমার মক টেস্টের মাধ্যমে শিখতে পারি। তো সেটা হচ্ছে আমার আর্টিফিশিয়াল, যেটা হচ্ছে আমার ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কি করি আমরা ভ্যাকসিনেশনে, একটা বাইরে থেকে আইদার লাইভ ভ্যাকসিন মানে কি, সে জীবন্ত, সেই ভ্যাকসিনের অল্প একটু পার্ট ঢুকিয়ে দিলাম বডিতে, আমার বডি জেনে গেল যে ওপিভি কেমন দেখতে হয়, আমার বডি টিসেল বিসেল সব অ্যাক্টিভ হয়ে গেল, লিম্ফোসাইট অ্যাক্টিভ হয়ে গেল, আচ্ছা ওপিভি এরকম দেখতে হয়, তারা মেমোরিতে ঢুকিয়ে দিল যে আচ্ছা ওপিভি এরকম দেখতে হয়, মানে ওপিভি না, ওরাল পোলিও, মানে পোলিও এরকম দেখতে হয়, মানে ঠিক আছে, এর পরের বার আসুক পোলিও ভাইরাস আমার চোখের সামনে থেকে মেরে ফেলবো, কারণ আমার মধ্যে আমি তো জানি কিরকম ভাবে ওপিভি দেখতে হয়, তাকে কিরকম ভাবে মারতে হয়, ঠিক আছে। ওই যে ভ্যাকসিনেশনের পর জ্বর আসে, দ্যাট ইজ আ গুড সাইন। জ্বর আমাদের কখন আসে, যখন আমার বডি কোনো কিছুর সাথে লড়াই করছে তখন জ্বর আসে। জ্বর আসা মানে কি, আমার বডি এতটাই ভিতরে কাজ করছে যে তাপমাত্রা আমার শরীরের বাড়ছে, আমার শরীরের মোর এনার্জি প্রয়োজন, তো এইটাই হচ্ছে জ্বর আসার পিছনে সাধারণ একটা কজ। জ্বর আসছে মানে কি, আমার শরীরে বাইরে থেকে একটা অ্যান্টিজেন আমি পুশ করেছি, এবার তো জ্বর আসতেই হবে, জ্বর আসা মানে আমার কাজটা ঠিকঠাক হচ্ছে, জ্বরটা এলো মানে আমার শরীর বুঝতে পেরেছে যে হ্যাঁ বাইরে থেকে একটা লোক ঢুকেছে, আমাকে অ্যাক্টিভ হতে হবে, আমাকে তার সাথে লড়াই করতে হবে, লড়াইটা করলে তবে না তার মেমোরিতে ঢুকবে যে হ্যাঁ আমার বাইরে থেকে একটা লোক এসেছিল, তাকে কিভাবে মারতে হয়। বাট যদি জ্বরই না আসলো, আমার বডি যদি লাফালো লম্ফঝম্পই না করলো, তাহলে আমার বাইরে থেকে একটা অ্যান্টিজেনকে ঢুকিয়ে কি লাভ। সেই লাইক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপার, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে হাজারটা অভিমান করে যাচ্ছি, রাগ করে যাচ্ছি, একই কথা 14 বার তাকে বলছি যে তুমি আমাকে টাইম দাও না, তুমি আমাকে টাইম দাও না, আমার কথা শোনো না, আমার কাছে ইমোশনালি অ্যাভেলেবেল নয়, বাট তাও তার কোনো এফেক্ট পড়ছে না তার মধ্যে, ভাই সে এক কান দিয়ে শুনছে এক কান দিয়ে বের করে দিচ্ছে, লাইক যে এলি এলি, যে গেলি গেলি, আমি আমার কাছে শুধুমাত্র ফোকাস করবো, ব্যাপারটা খানিকটা এরকম হয়ে গেল, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ওকে, এবার আজকে আমরা প্যাসিভ। প্যাসিভ মানে কি, সেটা আমার অ্যাক্টিভলি বডি কাজ করছে না, প্যাসিভ ওয়েতে কেউ আমাকে কিছু একটা দিচ্ছে যেটা আমার ইন ফিউচার কাজে লাগবে। কি প্যাসিভ ন্যাচারালি কি হয়, ন্যাচারালি হচ্ছে যে ন্যাচারাল ওয়েতে কি হয়, থ্রু প্ল্যাসেন্টা মাদারের বডি থেকে আইজিজি অ্যান্টিবডিটা আমার বেবির শরীরে যায়, বা মিল্ক কোলোস্ট্রামের মধ্যে থেকে আইজিএ আমার কোথায় যাচ্ছে, বাচ্চার শরীরে ঢুকছে। তাহলে ন্যাচারালি আমি এখানটায় লিখি, হ্যাঁ ন্যাচারালি আইজিজি থ্রু প্ল্যাসেন্টা আমার শরীরে ঢুকছে, মানে বাচ্চার শরীরে ঢুকছে, আইজিএ থ্রু কোলোস্ট্রাম ঢুকছে। তো এইগুলো কি করছে, ন্যাচারালি আমার শরীরে প্যাসিভ ওয়েতে ঢুকছে, এরা থাকছে আমার শরীরে। এবার যদি আমার শরীরে কেউ একজন ঢোকে বাইরের অ্যান্টিজেন, তাহলে আমার এই ইমিউনোগ্লোবিউলিন গুলো বা অ্যান্টিবডি গুলো এফেক্ট মানে অ্যাক্টিভ হয়ে তাদেরকে মারার জন্য সক্ষম। এটা হচ্ছে ন্যাচারালি। প্যাসিভ আর্টিফিশিয়াল কি, ন্যাচারালি তো মাদার আমাকে দিল যে লে বাবা তুই খা, তুই নে আমার থেকে কিছু একটা, পরবর্তীকালে আমাকে একটু দেখি শুধু বয়সকালে, ব্যাস তাহলেই হবে। তারপরে দেখছো তো, মানে মায়ের দুধ নয়, মায়ের শুধু প্ল্যাসেন্টাও আমাকে এত কিছু দিয়ে রেখেছে যে মায়ের ঋণ সত্যি কখনো শোধ করার নয়। আচ্ছা প্যাসিভ ওয়েতে আর্টিফিশিয়াল কি, আর্টিফিশিয়াল হচ্ছে অ্যান্টি সেরা যেগুলো আমরা দিয়ে থাকি, যেমন হচ্ছে অ্যান্টিভেনাম বা কি বলে ওটাকে, রিগ যেটাকে বলি র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন, সেইগুলো হচ্ছে আমার প্যাসিভ আর্টিফিশিয়াল, মানে বাইরে থেকে আমি ইনজেক্ট করছি, কাউকে সাপে কামড়ালো আমি তাকে অ্যান্টিভেনাম দিয়ে দিলাম, সেই ভেনাম বডিতে গিয়ে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার অ্যান্টিবডি তৈরি করবে, সেই অ্যান্টিবডিটা আমার ওই সাপের ভেনাসটাকে মারতে সাহায্য করবে। বা আমার র্যাবিস ভ্যাকসিন তো আমার ভ্যাকসিনেশন চলে যাচ্ছে আমার অ্যাক্টিভ ওয়েতে, মানে সে আমার লেটে কাজ করবে, ধীরে ধীরে কাজ করবে, কিন্তু প্যাসিভ ওয়েতে তাড়াতাড়ি আমার কাজ দরকার, তাহলে আমি তাকে রিগ দিয়ে দিলাম র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন, সে কি করবে, সে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি, ইমিউনোগ্লোবিউলিন তো সেটা বাইরে তৈরি হওয়া একটা ইমিউনোগ্লোবিউলিন, সে গেল গিয়ে র্যাবিসের যদি কোনো মানে ঢুকে থাকে ভাইরাস, তাহলে তাকে সঙ্গে সঙ্গে খপাত করে মেরে ফেললো। তো এইটা হচ্ছে আমার আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কি আমার অ্যান্টিসেরা অ্যান্টিভেন, আচ্ছা এখানে লিখলে তোমরা ভাবে ন্যাচারাল রান্নাটা দিচ্ছি, অ্যান্টিসেরা বা অ্যান্টিভেনাম বা রিগ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে ইমিউনিটিটা ক্লিয়ার হলো কি? আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাই। The vaccine administered as nasal drops
আচ্ছা ফার্স্টে কি আছে, রুবেলা। এমআর ভ্যাকসিন, মিজলস এন্ড রুবেলা থাকে, কোন রুটে দেওয়া হয়? সাবকিউটেনাস রুটে দেওয়া হয়। পোলিওমাইলাইটিসের যে ভ্যাকসিন, ওপিভি হয় আইপিভি হয়, বোথ হয়। আইপিভি দেওয়া হয় আইডি রুটে, এক মিনিট, আইডি অ্যান্ড ওরাল বোথে দেওয়া হয়, আমি জাস্ট লিখে দিলাম। ওপিভি আমার ওরালি দেওয়া হয়, আইপিভি দেওয়া হয় আইডি রুটে। ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা আমার দেওয়া হয় কিন্তু নেজাল ড্রপ হিসাবে, নেজাল স্প্রে হিসাবে, ড্রপস বা স্প্রে হিসাবে দেওয়া হয় ইনফ্লুয়েঞ্জা। H1N1, H1N1 যে ইনফ্লুয়েঞ্জাটা দেওয়া হয় সেটা দেওয়া হয়। মিজলস এমআর ফার্স্টে বলে দিয়েছি সাবকিউটেনাস রুটে দেওয়া হয় মিজলস। ঠিক আছে, চল নেক্সট। প্রাইমর্ডিয়াল প্রিভেনশন ইন করোনারি হার্ট ডিজিজ। বলো এটা আমি আর কি বলবো, এত ইজি কোশ্চেনটা। প্রাইমর্ডিয়াল প্রিভেনশন কি? যখন আমার রিস্ক ফ্যাক্টরই থাকছে না, তাহলে সল্ট রেস্ট্রিকশন আমি কখন করব? সল্ট রেস্ট্রিকশন আমার প্রাইমারি প্রিভেনশনে যাবে, কারণ শুধু শুধু আমি সুস্থ মানুষ, আমার কিচ্ছু নেই, আমি কেন সল্ট রেস্ট্রিকশন করবো? করবোই না। আমি কেন নুন খাবো না ভাই? আমার জীবে নুনের স্বাদ করক রয়েছে, তাকে তো একটু বাঁচতে দিতে হবে। তাহলে এটা আমার প্রাইমারি চলে গেল, এটা আমার প্রাইমারি। স্ট্যাটিন, স্ট্যাটিন তো ওয়ান কাইন্ড অফ মানে কি বলবো ড্রাগ, তো সেটা আমার সেকেন্ডারি চলে গেল। বিপি মনিটরিং, বিপি মনিটরিং এটা আমার সেকেন্ডারিতে যাবে। সেকেন্ডারি কিছুটা প্রাইমারি, প্রাইমারি আবার সেকেন্ডারি। যদি আমার রোগটা না হয়ে থাকে বাট শুধু আমার রিস্ক ফ্যাক্টর রয়েছে, তখন আমি বিপি মনিটরিং করছি, সেটা এটা আমার সেকেন্ডারিতেই যাবে। প্রাইমারিতে রাখাটা আমার ভুল, কারণ সেকেন্ডারিতে কেন যাবে? কারণ এটা ওয়ান টাইপ অফ স্ক্রিনিং প্রসিজিওর, তাই না? আমি বিপি মনিটরিং করছি কেন? স্ক্রিন করার জন্য যে তার হার্ট ডিজিজ রয়েছে কি রয়নি, মানে হাইপারটেনশন রয়েছে কি নেই। তো বিপি মনিটরিং আমার সেকেন্ডারিতে যাবে। এক্সারসাইজ, এক্সারসাইজ কিন্তু আমাদের সবারই করা উচিত, প্রত্যেকের, কারণ শরীরে ডিজিজ থাকুক চাই না থাকুক আমাকে করতে হবে এক্সারসাইজ। তাহলে এটা আমার একমাত্র প্রাইমর্ডিয়াল, মানে যারা রিস্ক জোনে রয়েছে, যারা রিস্ক জোনে নেই, সবার জন্য কিন্তু এক্সারসাইজ মাস্ট। তাহলে এক্সারসাইজটা আমার প্রাইমর্ডিয়াল প্রিভেনশনের আন্ডারে আছে। হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার ইজ আন্ডার প্রোগ্রাম অফ হেলথ অ্যান্ড ওয়েলনেস, এইচডব্লিউসি। আগে যেগুলো সাব সেন্টার ছিল সেগুলো এখন এইচডব্লিউসি তে কনভার্ট করা হয়েছে, যেখানে সিএইচও পোস্টেড। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, যেখানে কি হয় একদম প্রাইমারি লেভেলের, বেসিক লেভেলের মিনিমাম ট্রিটমেন্টটুকু যেন দিতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভেন্টিভ মেজারমেন্টটা যেন প্রপারলি নিতে পারে, তার উদ্দেশ্যে এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটা কিন্তু তৈরি হয়েছিল। এবার সেটা কোন প্রোগ্রামের আন্ডারে? আমার আয়ুষ্মান ভারত। এখন এই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের নাম চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে যে কি কি আরোগ্য মন্দির। এক মিনিট, আয়ুষ্মান আরোগ্য মন্দির। ওকে, আয়ুষ্মান ভারতের আন্ডারে এটা এখন নাম চেঞ্জ হয়ে গেছে, এটা নাম চেঞ্জ হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির। ঠিক আছে, আচ্ছা আইএমএনসিআইটা কি? আইএমএনসিআইটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউবর্ন, নিউবর্ন মানে নিউবর্নদের কোন রকম যেন ডিজিজ না হয়, তার জন্য এই আইএমএনসিআই প্রোগ্রামটা তৈরি হয়েছে। এটা নিউবর্নদের ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম একটা। তো এইটা আমার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের সাথে কোনো রকম ইয়ে নেই। তোমার ইউআইপিটা কি? ইউআইপিটা হচ্ছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোটোকল, যেটা আমার ইমিউনাইজেশন প্রোগ্রাম ভ্যাকসিনেশনের থ্রু দিয়ে চলে যাচ্ছে পুরোটা। এনএইচএম ন্যাশনাল হেলথ মিশন, এইটা আমার এটা আলাদা। তো আমার আয়ুষ্মান ভারতের আন্ডারে কিন্তু আমার হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার তৈরি হওয়ার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা তৈরি হয়েছিল। ঠিক আছে, আইএমএনসিআইটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস। ইউআইপিটা হচ্ছে ইমিউনাইজেশন প্রোগ্রাম, ইমিউনাইজেশন প্রোগ্রাম, আর এনএইচএমটা হচ্ছে আমার ন্যাশনাল হেলথ মিশন। ওকে, চল নেক্সট কোশ্চেন কি দেখা যাক। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ডিসপোজড ইন হুইচ কালার ব্যাগ? আচ্ছা, ব্লুতে আমরা কি ফেলি? বলো, ব্লুতে আমরা কি ফেলি?
ব্লুতে আমরা গ্লাস, অ্যাম্পিউলস অ্যান্ড ভায়াল ফেলি, তার সাথে কি পড়বো ফেলবো মেটাল, এগুলো আমরা ব্লুতে ফেলি। ব্ল্যাকে কি ফেলি জেনারেল ওয়েস্ট, জেনারেল ওয়েস্ট ফেলি, তাই তো? যেমন প্লাস্টিকের পাউচটা ফেলবো, বা একটা ওষুধের স্ট্রিপ ফেলবো, বা জলের বোতল একটা ফেলবো, সেটাকে আমি কোথায় ফেলবো ব্ল্যাকে ফেলবো। ইয়েলোতে কি ফেলি হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, অ্যানাটমিক্যাল ওয়েস্ট। এবার আমাকে বলো ওয়েস্ট বায়োডিগ্রেডেবল কথাটার মানে কি? বায়োডিগ্রেডেবল হচ্ছে মাটিতে মিশলে যেগুলো তোমার মিশে যাবে, মানে সেগুলো নন বায়োডিগ্রেডেবল নয়, ডিগ্রেডেড হবে না এমনটা নয়। সেগুলো কি আমার ফলের খোসা হতে পারে, ফল হতে পারে, বা কোনো খাবারের অবশিষ্ট, সেগুলো তোমার বায়োডিগ্রেডেবল, তাই তো? বাট আমি প্লাস্টিকের ব্ল্যাকে যেগুলো ফেলি যেগুলো জেনারেল ওয়েস্ট, কিন্তু সেগুলো আমার প্লাস্টিকের পেপার হলো বা এমনি পেপার, এমনি পেপারটা আমার বায়োডিগ্রেডেবল, বাট প্লাস্টিকের কোনো কভার সেটা কি আমার বায়োডিগ্রেডেবল না, সেটা আমার বায়োডিগ্রেডেবল নয়, তাহলে সেটাও কিন্তু আমি ব্ল্যাকে ফেলছি। তাহলে ব্ল্যাকটা কি আমার অ্যান্সারে আসবে না? দেখো প্রথমে ব্লুটা তো আমার কাটা চলে গেল, কারণ আমি গ্লাস মেটেরিয়ালস ফেলছি সেখানে। ইয়েলোটাও কাটা চলে গেল, কারণ ইয়েলোটা আলাদা ভাবে আমাকে ট্রিট করতে হবে পুরো। কিন্তু এই দুটোর মধ্যে আমার কোয়ারি আসতে পারে ব্ল্যাক না গ্রিন। ব্ল্যাকটাই আমরা জেনারেল ওয়েস্ট ফেলছি, সেখানে বায়োডিগ্রেডেবল এন্ড নন বায়োডিগ্রেডেবল বোথ ফেলবো আমরা। বায়োডিগ্রেডেবল প্লাস নন বায়োডিগ্রেডেবল, বোথ আমরা ফেলছি ব্ল্যাকে, বাট গ্রিনে কিন্তু ফেলা হয় অনলি বায়োডিগ্রেডেবল, অনলি বায়োডিগ্রেডেবল। দেখবে এখন কিন্তু পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে এরকম সবুজ সবুজ বড় বড় বালতি দেওয়া থাকে, ঠিক আছে? আমরা হসপিটালে মেনলি ব্লু ব্ল্যাক ইয়েলো ইউজ করে থাকি, গ্রিনটা খুব একটা ইউজ হয় না, বাট হয় হসপিটালেও কিন্তু গ্রিনটা ইউজ হয়। আর এখন দেখবে বায়োডিগ্রেডেবল মানে ওয়েস্ট গুলো ফেলার জন্য গ্রিন কালারের তোমার বড় বড় সেই বিন দিয়ে যায়, সেখানে ফেলা হয় এবং তারপরের দিন এসে নিয়ে যায়, এরকম প্রসেস কিন্তু চালু হয়ে গেছে অনেক জায়গাতে। তো আমরা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট মেনলি ফেলি গ্রিনেতে। Next is supplementation during pregnancy can decrease risk of neural tube defect. Neural tube defect ঘটাতে পারে, মানে নিউরাল টিউব ডিফেক্টকে প্রিভেন্ট করতে পারে এর মধ্যে কোন সাপ্লিমেন্টেশনটা যেটা প্রেগন্যান্সি টাইমে দেওয়া হয়? অ্যান্টাসিড না, ক্যালসিয়াম না, ক্যালসিয়ামের সাথে নিউরাল টিউব ডিফেক্টের সম্পর্ক নেই, তবে ক্যালসিয়ামে মানে ক্যালসিয়াম কেন দেওয়া হয় আমাদেরকে? মাদারদের বোনের ক্ষয়টা যেন কম হয়, ঠিক আছে? মানে দেখো ক্যালসিয়াম, মাদারের ক্যালসিয়াম যেটা সেটা বাচ্চাকেও দিতে হচ্ছে, কারণ বাচ্চার তো নিজস্ব মানে সেরকম ভাবে কোনো সিস্টেম নেই। তো মাদার যদি সবই বাচ্চাকে দিয়ে দেবে তাহলে মাদার বাঁচবে কি করে? তাই জন্য মাদারকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। আয়রন, আয়রনও না, নিউরাল টিউব ডিফেক্টের জন্য আয়রন দেওয়া হয় না। আয়রন কেন দেওয়া হয়? টু প্রিভেন্ট অ্যানিমিয়া, তাই তো? ফলিক অ্যাসিডটা আমার অ্যান্সার, যেটা আমার নিউরাল টিউব ডিফেক্টটাকে কমানোর জন্য বা রিস্কটাকে কমানোর জন্য আমরা ফলিক অ্যাসিড দিয়ে থাকি। ফলিক অ্যাসিড আমরা কত দিয়ে থাকি? ফলিক অ্যাসিড আমরা দিয়ে থাকি প্রি কনসেপশন 400 mcg দিচ্ছি আমি। ফর কতদিন দিচ্ছি আমি? 4 weeks প্রি কনসেপশন। আফটার কনসেপশন কতদিন দেব? আফটার কনসেপশন আচ্ছা, আফটার কনসেপশন আমি 3 months দেব ফলিক অ্যাসিড, সেই সেম 400 mcg করে, ঠিক আছে? 3 months মানে কি? 4 3 12, আবার 12 সপ্তাহ মানে ফার্স্ট ট্রাইমিস্টারটা। ফার্স্ট ট্রাইমিস্টারে কিন্তু আমরা আয়রন দিই না, ওকে? ফার্স্ট ট্রাইমিস্টারে আমরা অনলি ফলিক অ্যাসিড দিই। প্রি কনসেপশন থেকে মানে ফার্স্ট ট্রাইমিস্টারটা পুরোটা অনলি ফলিক অ্যাসিড আমরা দিয়ে থাকি। বাট আফটার ফার্স্ট ট্রাইমিস্টার আমরা আয়রন ফলিক অ্যাসিড বোথ স্টার্ট করি, যেটা আমার দেখবে যে কোনো সাব সেন্টার থেকে হসপিটাল থেকে সাপ্লিমেন্টেশন পাওয়া যায়, আদারস কিনতেও পাওয়া যায়। তো যে সাপ্লিমেন্টেশনটা পাওয়া যায় গভর্নমেন্ট থেকে, সেটা কি পাওয়া যায়? সেটা আমার যে পিল পাওয়া যায় আয়রন ফলিক অ্যাসিডের আইএফএ পিল, একদম প্রপারলি আইএফএ পিল আয়রন ফলিক অ্যাসিড, সেটাতে কি থাকে? 60 mg আমার আয়রন থাকছে, আর তার সাথে থাকছে 500 mcg
ফলিক অ্যাসিড, ঠিক আছে, এটার কালারটা কি হয়, এটা হচ্ছে আমার রেড আইএফএ, ঠিক আছে। এর আগে একটা ব্লু আইএফএরও সাপ্লাই থাকে গভর্নমেন্ট থেকে, যেটা কিন্তু আমার অ্যাডোলেসেন্টদের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, সেটা কিন্তু মানে প্রেগনেন্টদের জন্য নয়। তো আমার ফলিক অ্যাসিডটা মেনলি নিউরাল টিউব ডিফেক্টটাকে ডিক্রিজ করে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা আজকে এই কটাই 17টা কোশ্চেনের একটা সেট রেডি করেছিলাম। এর পরের দিনে আরো এরকম আরো পিওয়াইকিউ নিয়ে ডিসকাস করবো আমরা। আর এই রিলেটেড আজকে যে সমস্ত কোশ্চেন ডিসকাস করলাম আমরা, সেই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলে ফলো করতে পারো এবং আমাকে সেখানে কোয়ারি করতে পারো, আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আর মাত্র 2 মাস হাতে টাইম রয়েছে, কোনো টাইম ওয়েস্ট না, প্রপারলি নিজেকে রুটিনে বেঁধে ফেলো এবং একটা ডিসিপ্লিনড ওয়েতে পড়াশোনা করো আর ক্র্যাক দ্য জেইপিবিএন, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।